কংগ্রেসের সব খবর। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। না, আজকে সুপ্রভাত বলবো না এই কারণেই, কারণ গতকাল সন্ধ্যেবেলায় বিস্ফোরণে আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি। রক্তস্নাত দেশের রাজধানী দিল্লির বিস্ফোরণ কি আত্মঘাতী জঙ্গি নাশকতা? সব দিক খোলা রেখে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে NIA, NSG, দিল্লি পুলিশ সহ একাধিক এজেন্সি। রাতের পর 7 সকালেই ঘটনাস্থলে পৌঁছে গেছে ফরেন্সিক টিম, পৌঁছে গেছেন NSG আধিকারিকরা, NIA এর আধিকারিকরা। একেবারে সকালবেলা ছবি আপনাদেরকে দেখাবো। সায়ন্ত আমাদের সহকর্মী সবার আগে পৌঁছে গেছে। সকালে সায়ন্তর সঙ্গে কথা হয়েছিল। সায়ন্ত, এই মুহূর্তে 8টা ছুঁই একবার ছবিটা তোমার কাছ থেকে দেখতে চাইবো। রাজধানীর চেনা ছবি নিশ্চয়ই পাল্টে গেছে। একদম শুভজিৎ, তোমাকে সেই ছবিটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন অনুদীপকে। যেখানে ঘটনাস্থল সেই এলাকা কিন্তু সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে সাদা পর্দা দিয়ে গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ভেতর যেখানটা মূলত ঘটনাটা ঘটেছিল সেইখানে ঘিরে রেখে NSG এবং NIA এর একই সঙ্গে দিল্লি পুলিশের যারা গোয়েন্দা আধিকারিকরা তারা তদন্ত কার্য চালাচ্ছেন এবং আশেপাশে দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা যেমন রয়েছেন তেমনই NSGর এই জওয়ানরা রয়েছে স্পেশাল ফোর্সের আধিকারিকরাও। অর্থাৎ গোটা এলাকাটা কিন্তু ঘিরে ফেলা রয়েছে। দিল্লি কিন্তু রীতিমতো গতকাল রাতে যখন আমি এই দিল্লিতে এসে পৌঁছাই তখন কিন্তু রীতিমতো থমথমে ছিল। আজ সকাল থেকেও থমথমে হয়ে রয়েছে গোটা লাল কেল্লার সংলগ্ন এলাকা। শুভজিৎ, তোমাকে যে আর একটু বিষয় তথ্য বলে রাখি, সকালে এসে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু যেখানে ঘটনাস্থল সেখান থেকে প্রায় 150 মিটার দূরে যেখানে মানবদেহের অংশ টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল এই ঘটনার জেরে, যেখানে যাদের দেহ ছিটকে পড়েছিল বা তাদের দেহের টুকরো ছিটকে পড়েছিল সেই সব জায়গা খতিয়ে দেখে এবং সেখান থেকে একাধিক মানবদেহের টুকরো তারা সংগ্রহ করে নমুনা হিসাবে। এছাড়াও একাধিক অংশতে কিন্তু ধাতব অনেক কিছু পাওয়া গিয়েছে যেগুলোকে সংগ্রহ করে নিয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঠিক এইখানটা আমি আমার অনুদীপ ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এইখানটা দাঁড়িয়ে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা যাবতীয় নমুনা সংগ্রহ করছিল এবং তারা নমুনা সংগ্রহ করার পর তারা সেইগুলোকে নিয়ে যেখানে মূলত ঘটনাস্থল সেখানে নিয়ে যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা কোথাও তারা খুললো যেটা সূত্রের খবর যে এই ঘটনার জেরে যেইখানটা মূলত ব্লাস্ট হয়েছে সেই এলাকা ছাড়াও আশেপাশে অনেক জায়গায় ধাতব ও সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো তদন্ত কার্যে অনেকটাই সুবিধা দেবে। একই সঙ্গে CCTV ফুটেজ এটা কিন্তু এই ঘটনার অন্যতম সূত্র বলেই ধরে নিচ্ছেন তদন্তকারীরা, কারণ গোটা দিল্লির কিন্তু যে CCTV ফুটেজ সেটা ইতিমধ্যেই দিল্লি পুলিশ এবং NIA এর আধিকারিকরা নিজেদের হাতে নিয়েছে। সেইখান থেকে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে যেটা কিন্তু তদন্তকারীদের এই তদন্ত কার্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি শুভজিৎ, তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে এই গাড়ি ঘটনাস্থলে আজ গতকাল দুপুর আসবো সায়ন্ত, তোমার কাছেই আসবো। তুমি একটু সঙ্গে থাকো। তুমি যে তথ্যগুলো দিচ্ছিলে সেগুলো একেবারে লিখিত আকারে দর্শকদের দেখাই। হরিয়ানার নম্বর প্লেট লাগানো হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়িটার নম্বর HR, অর্থাৎ হরিয়ানার গাড়ি HR 26CE7674। গুরুগ্রামের বাসিন্দা নাদিম খানের নামে গাড়ি, এমনটাই পুলিশ সূত্রে খবর। বিকেল 3:19 নাগাদ গাড়িটিকে পার্কিং লটে ঢুকতে দেখা যায়। সায়ন্ত যে কথা বলছিল তখন গাড়িতে এক যুবক ছিল। সন্ধ্যে 6:48 পার্কিং লট থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটে। চলন্ত গাড়িতে বিস্ফোরণ হয় জানিয়েছে দিল্লি পুলিশ। ধীরে ধীরে যাওয়ার সময় লাল সিগন্যালে থামে গাড়িটি। পাশে ছিল 5-6টি গাড়ি। সিগন্যাল গ্রিন হওয়ার আগে ওই গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 1 কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়। এখনো পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলো আরো ডিটেল নেব সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, সন্দেহভাজনকে 2 ঘন্টার মধ্যেই পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। ওখানে CCTVতে মোড়া চারিদিক। গতকাল রাজাও বলছিল যে ওখানে একটা পানের দোকানে পর্যন্ত CCTV থাকে, মানে ডিজিটাল এভিডেন্স জোগাড় করতে খুব একটা কালঘাম ছোটাতে হবে না। গাড়িতে যে ছিল তার কোনো পরিচয় পাওয়া গেছে কি? কে গাড়িটা চালাচ্ছিল? একজনই ছিল না একাধিক জন?
দেখো ইতিমধ্যে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন এই গাড়িতে 3 জনের থাকার সম্ভাবনা রয়েছে, তবে যার ছবি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার নাম ডক্টর উমর, অর্থাৎ ফরিদাবাদ। আরেকবার নামটা বলো। মূলত ইতিমধ্যেই পুলিশ একদমই শুভজিৎ, যাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অর্থাৎ এই ঘটনাস্থলে যার ছবি ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার নাম ডাক্তার উমর, অর্থাৎ যে এখনো পর্যন্ত যে ডাক্তার মডিউলকে গ্রেপ্তার করেছে, একের পর একটা ডাক্তার গ্রেপ্তার হচ্ছে, তার অন্যতম সদস্য হচ্ছে এই ডাক্তার উমর। অর্থাৎ এই ডাক্তারদেরই মূলত নিজেদের এই গোটা দিল্লি বা গোটা আশপাশের এলাকা টার্গেট করার জন্য ডাক্তার পেশার সঙ্গে যুক্ত যারা তাদেরকে বেছে নিয়েছিল ও মূলত জঙ্গিরা, এবং যে কারণেই এই নেটওয়ার্ক পুরো সাজাতে তাদের হাতে নিয়ে সাজিয়েছে এই জঙ্গি সংগঠনগুলো মনে করছেন তদন্তকারীরা। তোমাকে আরেকটা কথা শুভজিৎ বলে রাখি, এই যে গাড়িটি সেটি 3:52 আগার এই ঘটনাস্থল যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আসার 8 ঘন্টা আগে ঘুরে গিয়েছিল, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। অর্থাৎ 8 ঘন্টা আগে তারা রেকি করে যায়, তারপর ফের তারা আসে এইখানে, তারপর এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর আবার চলে যায়। সন্ধ্যাবেলায় আসার পর যখন লাল সিগন্যাল হবে সেই সময় গাড়িটি ধীরে ধীরে এগোতে থাকে, এরপরে গ্রিন সিগন্যাল হওয়া মাত্রই গাড়িতে একের পর এক ব্লাস্ট হয় এবং আশেপাশে যে 5-6টা গাড়ি দাঁড়িয়ে ছিল সেগুলোতে আগুন ধরে যায়। অর্থাৎ গোটা ঘটনাটা যদি তুমি একদম নির্দিষ্টভাবে রূপরেখা টানো তাহলে দেখো পরিকল্পনা মাফিক কিন্তু ঘটনা একদমই। সঙ্গে থাকো সায়ন্ত, তোমার কাছে আসবো, আরো তথ্য জানার আছে, বিশেষজ্ঞরাও থাকবেন, তুমি প্লিজ সঙ্গে থাকো। পুলিশের তরফ থেকে যে বক্তব্য পেয়েছি আমরা একবার শোনাই আপনাদেরকে। कोतवाली पुलिस स्टेशन के अंदर एफआईआर दर्ज कर ली गई है यूएपीए एक्सप्लोजिव्स एक्ट और बीएनएस के तहत हमने यहाँ पे एफआईआर दर्ज की है। उसके अलावा सीन ऑफ क्राइम आप देख रहे हो, वहाँ पे एफएसएल की टीम्स हैं और एनएसजी की भी टीम है जो पूरे सीन ऑफ क्राइम को और आसपास के सारे एरिया को यहाँ पे एग्जामिन कर रही हैं और जो भी रेलेवेंट एविडेंस किया जा रहा है। एज ऑफ नाउ इन्वेस्टिगेशन चल रही है और अभी कुछ भी कंक्लूसिवली कहना ठीक नहीं होगा। গতকালই পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল স্লো মুভিং একটা ভেহিকেল থেকে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ একটা গাড়িকে ঘিরেই কিন্তু এখন যাবতীয় জল্পনা। এই গাড়িতে কে ছিল? শান্ত বলছিল একজন ডাক্তার, মার্ক করে দেখাচ্ছি আমরা কোথাকার ডাক্তার, ফরিদাবাদের ডাক্তার। যে ডাক্তাররা অ্যারেস্ট হয়েছে তাদেরই সহযোগী কি? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে হোয়াইট কলার জবের আর কতটা অন্দরে জঙ্গিরা প্রবেশ করেছে। 6:30 बजे के आसपास जब सीसीटीवी में नजर आ रहा है कि जो कार है i20 वो लाल किले के पार्किंग लॉट से बाहर आ रही है, एक शख्स उसमें नजर आ रहा है, चेहरा पूरी तरीके से साफ है, उसके हल्की हल्की मूंछ भी है, और जो गिरफ्तार किया गया डॉक्टर मुजम्मिल था उसकी उम्र भी 29 साल थी। यानी कि जो टेरर का नया मॉड्यूल फरीदाबाद में खड़ा हो रहा है तो इससे जुड़ा हुआ ये शख्स जरूर हो सकता है जिसने दिल्ली में ब्लास्ट कराया था। सीसीटीवी में चेहरा साफ हो चुका है, पुलिस ये तय कर रही है कि क्या ये वही डॉक्टर है या फिर कोई और है, और ये भी क्लियर हो रहा है कि कार में जो विस्फोटक था उसको रखा गया था। तो तमाम इन्वेस्टिगेशन है, एजेंसीज जांच कर रही है, कहना बहुत जल्दी है। আমরা প্রতিবেদন দেখছিলাম, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, পাশাপাশি আলোচনায় যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছে, কিন্তু আজকে গুড মর্নিং বলতে পারছি না, কারণ গতকালই নাশকতায় এখনো পর্যন্ত নাশকতা অনুমান করা হচ্ছে, আমরা অফিসিয়ালি বলছি না যেহেতু অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি, কিন্তু আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি, তাই আজকে গুড মর্নিং নয়, সরাসরি প্রশ্নে যাচ্ছি। সায়ন্ত যে কথা বলছিল, যে উদ্বেগ গতকাল আপনার সঙ্গে যতবার আমরা কথা বলেছি ততবার প্রকাশ করেছি, হোয়াইট কলার জব, কখনো ইঞ্জিনিয়ার কেরল থেকে অ্যারেস্ট হচ্ছে, তেলেঙ্গানা থেকে অ্যারেস্ট হচ্ছে, কখনো ডাক্তার, এদের মধ্যে ঢুকে যাচ্ছে জঙ্গিরা। একদম শুভজিৎ, আজকে আমিও গুড মর্নিং বলছি না, তবে যে ঘটনা ঘটছে নিশ্চিতভাবে উদ্বেগজনক, স্পেশালি যখন আমাদের ক্যাপিটাল সিটিতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে এই গাড়িটা এবং যা ইনফরমেশন পেয়েছি, একটা পার্কিং লটে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়েছিল এই এক্সপ্লোশনের আগে। এবং আমার একটা পার্সোনাল ওপিনিয়ন যে যেহেতু সকালবেলা ফরিদাবাদে অথবা অনন্তনাগে যেভাবে রেড একদিন এবং একদিনের আগে যে রেড চলছিল এবং একাধিক অ্যামুনিশন এক্সপ্লোসিভ ধরা পড়ছিল, বিশেষ করে অ্যামোনিয়াম নাইট্রেট যেটা 360 কিলো ফরিদাবাদে ধরা পড়েছে, 2900 কিলোর ওপর আমরা এখন যেটা জানতে পারছি অনন্তনাগের আশেপাশে ধরা পড়েছিল। এবং এই হিউজ অ্যামাউন্ট অফ এক্সপ্লোসিভ যারা ধরছে
তার মানে কোনো না কোনো মডিউল কাজ করছে, এবং যেভাবে অস্ত্র আর তার সঙ্গে অ্যামিনেশন ধরা পড়লো, সেমি অটোমেটিক এবং অটোমেটিক গান কিন্তু ধরা পড়েছিল, তার সঙ্গে আমেদাবাদটা কিন্তু জুড়তে হবে। এই বিভিন্ন মডিউল, যে ডক্টরস মডিউল যদি এটাকে আমরা একটা নাম দিই, হোয়াইট কলার, যেটা তুমি একদম কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট, যে সমস্তই কিন্তু ডাক্তাররা ছিল। এবং আলফালা হসপিটাল, যেটা ফরিদাবাদের এখন মুখ্য চরিত্র আসছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে আমি শিওর এটা ইনভেস্টিগেশন হবে। এবং যে লাস্ট কালকে আমরা যে দেখলাম লালকেল্লা যে গাড়িটা এক্সপ্লোশন হলো, সেখানেও কিন্তু একজন ডাক্তার ছিল, ডক্টর ওমর মোহাম্মদ বলে নাম শোনা যাচ্ছে। এবং এই এক্সপ্লোশনের আগে প্রায় 3 ঘন্টা যে সিসিটিভি ফুটেজ আসছে, আরো দিন যখন যাবে আরো পরিষ্কার হবে, সে কিন্তু ওই মস্কে প্রেয়ারে ছিল প্রায় 3 ঘন্টা। এটাকে আমি নোট করতে বললাম। যে কোনো র্যাডিক্যাল এলিমেন্ট, যে কোনো সুইসাইড বম্বার নিজেকে উড়িয়ে দেওয়া, কারণ সে অলরেডি র্যাডিক্যালাইজ, সে সুইসাইড বম্বার, সে লাস্ট কিন্তু প্রেয়ার করেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা। এটা কিন্তু সিসিটিভি ফুটেজে এসছে। তারপর এই পার্কিং লট থেকে যখন গাড়িটা বেরোয়, আবার আমার ওপিনিয়ন বলছি, এক্সপ্লোশন আর ডিটোনেশন, এক্সপ্লোসিভ যেটা ছিল, আমি ধরে নিচ্ছি এত অ্যামোনিয়াম নাইট্রেট ধরা হয়েছে, মেটাল শিট ছিল, সেগুলো অলরেডি এক্সপ্লোশন আর ডিটোনেশন তখনই হবে যদি এটা আর্ম করা হয়। আচ্ছা, হঠাৎ কোন জিনিস, অনেকে বলছে হঠাৎ নিয়ে যাওয়ার জন্য। কর্নেল চৌধুরী, আপনার কাছে আসবো। আপনি বিস্ফোরকের বিষয়টা বলছিলেন এবং পুরোটাই অনুমান ভিত্তিক এখনো পর্যন্ত, যেহেতু ফরেন্সিকের তদন্ত জারি আছে, কোনো সরকারি স্তরে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি। সায়ন্তর কাছে একটু যাব। সায়ন্ত, বিস্ফোরক কি সেটা তো হয়তো পরে জানা যাবে, কিন্তু বিস্ফোরণ স্থল কতটা জায়গা জুড়ে ক্ষয়ক্ষতি, একবার যদি তোমার সঙ্গে যিনি ক্যামেরায় রয়েছেন তাকে দেখাতে বলো, যাতে দর্শকদেরও বুঝতে সুবিধা হয়। সায়ন্ত। একদমই শুভজিৎ, আমি তোমাকে সেই ছবিটা দেখাতে বলবো অনুদীপকে। তুমি অনুদীপ যদি একবার সামনের দিকে ছবিটা দেখায়, দেখো পুরো জায়গাটাকে পর্দা দিয়ে, অর্থাৎ পর্দা দিয়ে কর্ডন করে দেওয়া হয়েছে। এবং যতটা ব্যারিকেড, অর্থাৎ ঘটনাস্থল ওখান থেকে প্রায় 150 থেকে 200 মিটার পর্যন্ত কিন্তু এই বিস্ফোরণের যে অভিঘাত, অর্থাৎ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেইটাই কিন্তু আমরা সকলে এসে বুঝতে পারছি। এবং যেখানে পর্দা দিয়ে ব্যারিকেড করে রাখা আছে, তার থেকেও প্রায় 100 মিটার দূরে এরকম লোহা দিয়ে দিল্লি পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে চারপাশে এভাবেই প্লাস্টিক, একাধিক ধাতব সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যেখানে দিল্লি পুলিশের কর্তারা যেখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ গোটা ঘটনার কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় 200 থেকে 250 মিটার পর্যন্ত কিন্তু যাবতীয় ধাতব সামগ্রী, মানব দেহের যাবতীয় অংশ ছিটকে পড়ে। অর্থাৎ এই ঘটনা থেকে একটা বিষয় নির্দিষ্ট হতে পারছেন দিল্লি পুলিশ বা যারা গোয়েন্দারা তদন্তকারী রয়েছেন, তারা যে বিস্ফোরক যেটা ছিল, যেটা কিন্তু যথেষ্টই শক্তিশালী ছিল, নইলে এতটা দূরে ছিটকে পড়তো না। এবং গাড়ির যে ব্লাস্ট হয়েছে তার আওয়াজ কিন্তু অন্তত 500 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটার পর্যন্ত গিয়েছে বা তারও বেশি। অর্থাৎ গাড়িতে কিন্তু কম জোরালো বিস্ফোরক ছিল না। এইখান থেকেই একটা বিষয় কিন্তু তদন্তকারীরা জানতে পারছেন যে এই বিস্ফোরক ধারে কাছেই কোথাও কারুর কাছে রাখা ছিল, যেখান থেকে গাড়িটা নিয়ে এসে এইখানে বিস্ফোরণ ঘটায়। তোমাকে যে তথ্যটা দিচ্ছিলাম শুভজিৎ, যে প্রথম যে দুপুরবেলা যে এসেছিল, তখন কিন্তু যারা গাড়িতে ছিল তারা রেকি করে গিয়েছিল যে বিস্ফোরণটা কোথায় ঘটালে এই ঘটনায় অনেক মানে প্রাণহানি ঘটানো যাবে বা নাশকতা আরো বড় আকারে হবে। তারপর কিন্তু এই দুপুরের পর যে গাড়িটায় চলে যায়, এরপর যখন সন্ধ্যায় আসে তখন বিস্ফোরকটা নিয়ে আসে। অর্থাৎ এই গোটা ঘটনা থেকে, এবং পুলিশের তরফ থেকে গতকাল সেটা বলা হয়েছে যে একটা চলন্ত গাড়ি, পুলিশের তরফ থেকে যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, স্লো মুভিং ভেহিকেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, শুভজিৎ, আমি আবারও বলছি, আজকে গুড মর্নিং বলতে পারছি না, কারণ আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি, কিন্তু এখনো গতি প্রকৃতি দেখে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা মুভ করছিল আস্তে আস্তে, এটাই কি বিস্ফোরণের স্থল উদ্দেশ্য করে এসেছিল, নাকি মুভ করে আরেকটু যাওয়ার হয়তো কোনো ইচ্ছে ছিল বা কিছু ছিল, মানে আরো বড় কিছু ক্ষতি করার? দেখুন, যেটা বলবো সেটা আমার অত্যন্ত ব্যক্তিগত মতামত, ঠিক আছে, এটা ইনভেস্টিগেটিভ ম্যাটার, তবু আমি বলছি ব্যাপারটা। আমার ধারণা যে রেকি তো অবশ্যই হয়েছিল এবং ডিটোনেশন হয়েছে, তারপরে ব্লাস্ট হয়েছে, সব আমরা জানি,
কিন্তু এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা খুব তাড়াহুড়োর মধ্যে এক্সিকিউট করতে চেয়েছে। তার কারণটা তাড়াহুড়ো মানে রেকিটা হয়েছে ঠিকই, কিন্তু এই এক্সিকিউশন হয়তো আগে থেকেও একবার এক স্তর রেকি হয়ে গিয়েছিল, কিন্তু যে মুহূর্তে এক্সপ্লোসিভ ধরা পড়তে শুরু করেছে সেই সময় দাঁড়িয়ে বহু এক্সপ্লোসিভ আছে যেগুলোকে এক্সস্ট করার প্রয়োজনীয়তা এসে গেছে, এবং সেই প্রয়োজনীয়তাকে অ্যাড্রেস করতে গিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। অবাক হবার কিছু নেই যদি এই ধরনের আরো কিছু গাড়ি আশেপাশের এলাকা থেকে ধরা পড়ে, এবং তার জন্যই এই রেড অ্যালার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি এরকম ট্রিগারিং হতে থাকে, এরকম ডিটোনেটর কানেক্টেড থাকে, বিভিন্ন রকম ভাবে এই এক্সিকিউশন গুলো ঘটানো যেতে পারে, এবং আমার বিশ্বাস আরো কিছু জায়গায় ডিস্ট্রিবিউট করে জিনিসপত্র রাখা আছে এবং খুব তাড়াতাড়ি সেটা এক্সিকিউট করতে হবে এই মাইন্ডসেট তাদের মাথায় ঢুকে গেছে। কারণ পরপর যেভাবে তারা অ্যারেস্ট হচ্ছে এবং ধরা পড়ছে, তার জন্যই এই ফিয়ার ফ্যাক্টরটা বা প্যানিক ফ্যাক্টরে এই ধরনের ব্লাস্ট ঘটানো হয়। সুভাষিস বাবু, আপনি অ্যারেস্টের কথা বলছিলেন, গতকাল দিনভর আমরা দেখিয়েছিলাম হাতে AK-47, গলায় স্টেথো, জঙ্গি ডাক্তার, একজন নয় একাধিক। একটু আগে আমাদের সহকর্মী সায়ন্ত বলছিল সিসিটিভি ফুটেজে এই দিল্লির ঘটনায় গাড়িতে যাকে দেখা গেছে মার্ক করে তার ছবিও আমরা দেখাচ্ছিলাম দর্শকদেরকে, তিনিও একজন চিকিৎসক। সরাসরি প্রশ্ন, যে কোনো অর্গানাইজেশন, হতে পারে টেরর অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশন রিক্রুট করে প্রয়োজনীয়তা অনুভব করে, বা যাকে রিক্রুট করছি তাকে কি কাজে লাগাবো, এখানে ডাক্তারদেরকে রিক্রুট করা হচ্ছে। কদিন আগে আমরা দেখলাম তেলেঙ্গানা, সেখান থেকে ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হলো, কেরল থেকে ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হলো। কি ভেবে? দুটো অ্যাঙ্গেল আছে। প্রথম অ্যাঙ্গেলটা অবশ্যই যেটা একটা বায়োকেমিক্যাল ওয়ারফেয়ারের কথাবার্তা সবাই বলছেন, সেখানে ডাক্তারদের প্রয়োজনীয়তা আছে, যদিও সেই অ্যাঙ্গেলের থেকেও ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো পেনিট্রেশন পয়েন্টটা উইদিন দ্য সোসাইটি, ট্রাস্ট ফ্যাক্টর। আমরা ডাক্তারদের বিশ্বাস করি সোসাইটির বিভিন্ন অংশে তাদেরকে পেনিট্রেট করানো হয়, এবং তাদের থ্রু দিয়ে যদি সোসাইটিতে পেনিট্রেট করা যায় সেটা খুব ইজি। দেখবেন, একটু সাইকোলজিক্যালি ভেবে দেখবেন, পুলিশ যদি দেখে ডাক্তারের সাইনওয়ালা গাড়ি যাচ্ছে, সেই গাড়ির চেকিংটা খুব লাইটলি করে। তার কারণ বিশ্বাস করা হয় ডাক্তারদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ডাক্তার লালবাতি অ্যাম্বুলেন্সের মধ্যে চড়ে অনেকটা রাস্তা বেরিয়ে যেতে পারেন তার আই কার্ড দেখিয়ে। সুতরাং এই ধরনের সোশ্যাল পেনিট্রেশন বা সোশ্যালি যে বিভিন্ন রকম ভাবে আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ইকুইপমেন্ট নিয়ে খুব ইজিলি পৌঁছে যেতে পারি, এই কারণে ডাক্তার কমিউনিটিটাকে ইউটিলাইজ করার খুব চেষ্টা করা হচ্ছে। সুভাষিস বাবু, একটু সঙ্গে থাকুন, আপনি খুব ভালো একটা জিনিস বললেন। পিসিআর কে একবার বলবো, পিসিআর গাড়ির ছবিটা কি দেখানো সম্ভব হবে ফুল স্ক্রিনে? একবার গাড়ির ছবিটা দেখাও না, একবার খোঁজার চেষ্টা করি যে এখানে ডক্টর তেমন কিছু সিম্বল বা লেখা ছিল কিনা। একবার পিসিআর গাড়ির ছবিটা। সুভাষিস বাবু বলছিলেন যে পেনিট্রেট করার সুবিধা সোসাইটির মধ্যে ডাক্তারদেরকে, তাই হয়তো তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে এই মডিউলগুলো। গতকালই আমরা দেখেছিলাম গলায় স্টেথো, হাতে AK-47, ডাক্তার গ্রেপ্তার। তারপর সন্ধ্যেবেলা এই ঘটনা, এবং আজকে সকালে সায়ন্ত আমাদের সহকর্মী যেটা দেখাচ্ছিল, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওই গাড়ি, মানে সিসিটিভি ফুটেজে যে গাড়ির ছবি ধরা পড়েছে, ওপরে কিছু একটা লাগানো আছে, কোনো একটা স্টিকার লাগানো আছে, সেটা এখান থেকে বোঝা সম্ভব নয়। নিশ্চয়ই আগামীতে তদন্তে গোটা বিষয়টা উঠে আসবে। এবং যাকে দেখা যাচ্ছে, দেখুন মার্ক করে আমরা দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি, যাকে গাড়িতে বসা দেখা যাচ্ছে এও কিন্তু ডক্টর, ইনিও চিকিৎসক, ডক্টর উমর।